প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চের আজকের আলোচনা। নমস্কার, আমি তরুণ ঘোষ। এতদিনে নিশ্চিত হওয়া গেল যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কোনো পদত্যাগ পত্রই পেশ করেননি, মানে লেখেননি উনি পদত্যাগ পত্র। তার কারণ হিসেবে এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তার যা মামলাটা লিস্টিং হয়েছে, লিস্টিং হওয়ার আগের খবরটা আপনাদের আমি দিয়েছিলাম, গতকালকে লিস্টিং হয়েছে। লিস্টিং হওয়ার পর এই খবরটা পেয়ে আমি হরিশ সালভেকে ফোন করেছিলাম যে প্লিডিং এ কি লেখা আছে। তিনি আমায় নিশ্চিত করেছেন যে প্লিডিং এ এটাই লেখা আছে যে তিনি বলেছেন তিনি পদত্যাগপত্র লেখার বা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কোনো সময় পাননি, তাকে কোনো সময়ই দেওয়া হয় না। ফলে তার নামে যে সমস্ত উড়ো কথাগুলো উড়ে বেড়াচ্ছে যে তিনি পদত্যাগপত্র লিখে দিয়েছেন, সেটা হারিয়ে গেছে, তারপরে তিনি পদত্যাগপত্র 3 পাতার লিখেছেন না 2 পাতার লিখেছেন, সেই নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে তিনি ভ্যানিটি ব্যাগে পুরো আবার পদত্যাগপত্র নিয়ে চলে গেছেন। যে মানুষটা পদত্যাগপত্র লিখেনি তার পদত্যাগপত্র নিয়ে এত হইচই। যদি হইচইটা আমি প্রথম শুরু করেছিলাম যে আইসিজেতে তিনি যাচ্ছেন, গিয়ে তিনি দেখাবেন যে আমি পদত্যাগ করিনি, সুতরাং আমি বৈধ প্রধানমন্ত্রী। এখন সে যাই হোক, তারপর থেকে পদত্যাগপত্র নিয়ে খুব হইচই শুরু হলো। এখন যে লেটেস্ট খবরটা সেটা হচ্ছে যে তিনি কোনো পদত্যাগপত্র লেখেননি এবং তিনি সঙ্গে করেও আনেননি। সেটা যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তার যে প্লিডিং অ্যাপ্লিকেশন আছে, প্লিডিং কপি, সেই প্লিডিং কপিতে তিনি পরিষ্কার জানিয়েছেন, আমার হরিশ সালভে এইটা জানিয়েছেন। এবার যখন এবার লিস্টিং হয়েছে, যখন এবার এটা উঠবে কোর্টে, যখন মামলাটা উঠবে, সেই মামলাটা ওঠার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তো একটা উকিল আসতে হবে, যাকে যে দেশের উকিল দাঁড় করান, তাকে যখন জিজ্ঞেস করা হবে আপনাদের সরকার গঠন করলেন, তারপরে কিসের ভিত্তিতে করলেন? প্রধানমন্ত্রী তো বলছেন তিনি পদত্যাগ করেননি, তিনি পূর্ণ মেয়াদ পূর্ণ উনি করবেন। আমরা দেশে এমন অস্থির অবস্থা তৈরি করেছিলেন যে ওনাকে মানে কিছু সময়ের জন্য দেশের বাইরে চলে যেতে হয়েছিল। তার মানে উনি বৈধ প্রধানমন্ত্রী, তার এবারে উত্তর দিতে পারবে না। এবার তখন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস একটা রায় লিখবেন, যদি তিনি পূর্ণ সময়ের পর্যন্ত, তার মেয়াদ সম্পূর্ণ হওয়া পর্যন্ত তিনি বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই দেশ শাসন করবেন, এবং তার আগে তার মধ্যবর্তী অবস্থায় তিনি চলে আসার পরে যে সমস্ত সরকার গঠন হয়েছে সব অবৈধ, তাদের করা চুক্তি, তাদের করা সমস্ত আদেশ, সেগুলো সব অবৈধ। এই যে লেখাটা, যে কপিটা হবে, রায়ের কপিটা, সেটা যাবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এই 196টা দেশে তার একটা কভারিং লেটার করে চিঠি পাঠিয়ে দেবেন, কারণ সবাইকে জানাতে হবে না যিনি তিনি বৈধ প্রধানমন্ত্রী। তা আমি বলেছিলাম 2 মাস, কিন্তু এখন যে অবস্থা দেখছি 2 মাসও লাগবে না। তার কারণ হিসেবে গতকালকে একটা দুঃখজনক ঘটনা পেলাম। তোয়াফেল আহমেদ, তিনি বঙ্গবন্ধুর দীর্ঘকালের সঙ্গী এবং এই মানে স্বাধীনতার যুদ্ধে তিনি বরাবর বঙ্গবন্ধুর সঙ্গেই ছিলেন, তিনি দেহ রেখেছেন। তার আত্মার শান্তি কামনা করি। কিন্তু তারপর তার জানাজার পর গুলশানে, ঢাকার গুলশানে জানাজার পর
যে কাণ্ডটি হলো, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়িয়ে নাই। শেখ হাসিনা, জয় বাংলা। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জয় বাংলা স্লোগান দিচ্ছেন ধানমন্ডিতে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন তোফায়েল আহমেদের যে জানাজা, ঠিক সেই জানাজায় জয় বাংলার যে স্লোগান সেটি কিন্তু দিচ্ছেন। আমি যদি বলি বর্ষিয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগের, তার জানাজায় কিন্তু জয় বাংলা স্লোগান দিচ্ছেন নেতৃবৃন্দ। এই যে দেখছেন না যে এই যে মিছিল, এগুলো কিন্তু বহরে আরো বাড়বে। এটা হচ্ছে ওই হাম গুটি বসন্তের মতো ছোঁয়াচে রোগ। এই নাবছে আমি নাববো না কেন, ও নাবছে আমি নাববো না কেন, এই করতে করতে দেখবেন মিছিলের বহর বাড়বে। আর সারা ঢাকা জুড়ে যখন এই মিছিলটা হবে, তখন এই যে বললাম, না দেশের সরকার, না পুলিশ, না সেনাবাহিনী কেউ সামলাতে পারবে না। আমি একটা কথা আপনাদের বলেছিলাম যে আমি বিশ্লেষণ করে আমি একটা কথা আমাদের রাজ্যের কথা বলেছিলাম যে আমাদের রাজ্যের যে শাসক দল ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে। ঢাকি সহই কিন্তু বিসর্জন হয়ে গিয়েছে। আমি বলেছিলাম যে এই তৃণমূল থাকবে না, কলা গাছ তৃণমূল হবে, তৃণমূল হবে, ওই বটগাছ তৃণমূল হবে, একটা তৃণমূলের সংগঠন ভাঙবে। তৃণমূল ভাঙন শুরু হয়ে গেছে। আমি বলেছিলাম ভাইপো জেলে যাবে, 15 দিনের মধ্যে অপেক্ষা করুন, আপনি জেলে যাবেন ভাইপো, তার পিছু পিছু পিসিমাও যাবেন, মানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, ভাইপোর বিরুদ্ধে বিস্তর অভিযোগ। আমি যা বলি না, খুব ভেবেচিন্তে বলি, হয়তো তাৎক্ষণিকভাবে আপনারা অনুভব করতে পারেন, আরে বললো মানুষটা, হলো না তো, আমরা ভালো বাজে কথা। কিন্তু স্মরণ করে রাখবেন, এই যে আজকে বললাম যে সব কটা পালাবে, লিখে রেখে দিন, সব কটা পালাবে। আর এই গুটি বসন্ত হামের মতো সারা জেলা উপজেলায় যখন ছড়িয়ে পড়বে এই এটা মানে সংক্রমণটা, তখন কারোর বাবার সাধ্য নেই তাকে আটকে রাখা। তাই আমার মনে হচ্ছে যে ওই রায়, শুনানি রায়, তারপর ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে যাওয়া, 196টা দেশে চিঠি পাঠানো, অতদিন অপেক্ষা করতে হবে না দাদা। আমার মনে হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ পথে নেমে পড়েছে খুব তাড়াতাড়ি। শেখ হাসিনা উনি যখন বলেছেন, দেখুন কে কোন নেতা কি বললো না বললো আমি আমল দিই না, আসল নেত্রী কি বলেছেন। নেত্রী বলেছেন আমি মাথা উঁচু করে আমি দেশে ফিরবো, যে কোনো কনসিকুয়েন্স ভোগার জন্য আমি প্রস্তুত। তার মধ্যে যদি ঘোষিত হয়ে যায় তিনি বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি পুরো কার্যকাল উনি সামলাবেন, তারপরে কার কি, মধ্যবর্তী নির্বাচন সে সমস্ত গোল্লায় গেল। এই আমেরিকার সঙ্গে চুক্তি, অমুককে জেল থেকে ছেড়ে দেওয়া, এদের সমস্ত মাফ করে দেওয়া, এই যত শয়তানগুলো আছে তাদেরকে সমস্ত মাফ করে দেওয়া, এগুলো বিল ফিলগুলো সব জলাঞ্জলি যাবে, আর প্রত্যেক কটা জেলে যাবে। ইউনুস ফিরবে কি ফিরবে আমি জানি না। ইউনুস অত্যন্ত ধুরন্ধর, সে হয়তো বাইরে বসে জল মাপছে, সেও খবর রাখছে। সে ফ্রান্সে বসে আছে, নেদারল্যান্ডের হেগে কি হচ্ছে সে খবর রাখে না।
সে ঠিক খবর রাখে, সেও জল মাপছে, জল মেপে হয়তো আসবে, এসে আবার পুট করে কেটে পড়বে, সে থাকবে না। কারণ থাকলে তাকে ফাঁসির দড়িতে ঝুলতেই হবে। যে আপনার নেত্রী যখন বলেছেন ফিরবেন, তিনি ফিরবেনই, এবং সেটা আমি 2 মাস অনেক বেশি হয়তো বলে ফেলেছি, কিন্তু 2 মাসটাতেই আমি স্টিক করছি। এর মধ্যেই উনি ফিরে আসবেন, এবং সেদিনকে যে অবস্থা হবে আমি মানুষ চোখে দেখতে পাচ্ছি, আমি সেদিনকে কি অবস্থা হবে। এখনই যদি এই হয়, তাহলে সেদিনকে কি হবে, যেদিনকে উনি ঘোষণা দেবেন যে আমি অমুক দিনকে ঢাকা এয়ারপোর্টে নামছি, সেদিন কি হবে। আর একটা কথা আমি বলেছিলাম যে আপনাদের বিমান এসে ওনাকে পৌঁছে দিয়ে গেছেন, আপনাদের সেনাবাহিনীর বিমানে কিন্তু ওনাকে নিয়ে যাবেন। এবার আপনারা অনেকে প্রশ্ন করবেন যে এই অবস্থার মধ্যে কি করে উনি ফিরবেন, এত এত সমস্ত মৌলবাদী রয়েছে, সব ব্যবস্থা করে দেওয়া আছে। আমাদের এখানে লোকে যখন জিজ্ঞেস করে আরে ये क्यों करना है, मुझे थोड़ा सोचना पड़ेगा, तो তখন বলা হয় তুই চুপচাপ কাম করতে যা, सोचने वाले दिल्ली में बैठे हैं। অর্থাৎ দিল্লিতে যারা বসে আছে না, তারা আপনার আমার থেকে অনেক বেশি চালাক, ধুরন্ধর, চালাক নয় ধুরন্ধর। একটা টিম কাজ করে, থিঙ্ক ট্যাঙ্ক, 400-500 লোকের একটা থিঙ্ক ট্যাঙ্ক কাজ করে, সমস্ত রিপোর্ট আসে। এবং জানবেন আমাদের এখানে যে সমস্ত রিপোর্ট, ইন্টেলিজেন্সের রিপোর্ট আমাদের কাছে যায়, আমাদের সাউথ ব্লকে যায়, সেই রিপোর্টের একটা কপি কিন্তু শেখ হাসিনার কাছেও যায়। বাংলাদেশ সংক্রান্ত, শুধু বাংলাদেশ সংক্রান্ত শেখ হাসিনার কাছেও যায়। ফলে বাংলাদেশের কোথায় কি হচ্ছে, কে কি করছে না করছে, সব রিপোর্ট যেমন ভারতবর্ষ জানে, তেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানেন। ফলে উনি যা বলেছেন ভেবে চিন্তেই বলেছেন, উনি আসবেন যখন বলেছেন দেশে, তখন জানবেন উনি আসবেন। আজকে ভিডিও সংরক্ষণ করে রাখুন, যদি না ফলে তখন আমার যা বলার আপনারা দাঁড়িয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। বাংলাদেশ থেকে এই মুহূর্তে দিল্লিতে যিনি আছেন, কেউ বলেন পালিয়ে গেছেন, কেউ বলেন হেলিকপ্টারে করে বা প্লেনে করে তাকে রাজকীয় সম্মান জানিয়ে, রয়্যাল স্যালুট দিয়ে তাকে বাংলাদেশ থেকে অত্যন্ত সম্মান মর্যাদা সহকারে দিল্লিতে পৌঁছে দেওয়া হয়েছে। আর দিল্লি সরকার তাকে রাজকীয় মেহমান রূপে গ্রহণ করেছে, এবং তিনি রাজার হালে সেখানে বিদেশি মেহমান রূপে নরেন্দ্র মোদীর সমপর্যায়ের সেফটি সিকিউরিটি নিয়ে জৌলুসে তিনি আছেন। বলার চেষ্টা করছেন আমরা কিছুই জানি না। তিনি সেখানে প্রাসাদে থাকেন, সেই প্রাসাদে তার সঙ্গে তার বোন শেখ রেহানা থাকেন, তার সন্তান সন্ততি জয়, পুতুল এবং শেখ রেহানার সন্তান সন্ততি অবাধে সেখানে যাতায়াত করেন। তারা ভারত সরকারের শাহী খাবার খান এবং সেখানে বসে তিনি সাক্ষাৎকার দেন, ইন্টারনেট চালান। আমরা যারা টকশো করি, আমাদের সেই টকশো দেখেন। সেখানে বসে তিনি বাংলাদেশের তার হাজার হাজার নেতাকর্মীদের সঙ্গে কখনো ইন্ডিভিজুয়াল, কখনো কালেকটিভলি তিনি অংশগ্রহণ করেন ভিডিও কনফারেন্সে, কখনো কখনো অডিও কনফারেন্সে, বেশিরভাগ সময় অডিও কনফারেন্সে। তার দলের যারা নেতাকর্মী রয়েছেন লন্ডন, আমেরিকা, ফিনল্যান্ড থেকে শুরু করে, হেলসিঙ্কি থেকে শুরু করে অন্যান্য যেখানে যেখানে আছেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কানাডা, যেখানে যেখানে যত নেতাকর্মী আছেন সবার সঙ্গে তার আন্তর্যোগাযোগ আছে। দল বেঁধে সবাই নেত্রীর সঙ্গে দেখা করার জন্য সেখানে আছেন, এবং তাদের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনা মনে করেন বা তাকে মনে করানো হচ্ছে বা এরকম একটা আবহ তৈরি করা হচ্ছে যে ইউ আর ইন রেস্ট, নট ইন
এক্সাইল, অনেক পরিশ্রম করেছেন 17 বছরে। তো এই 17 বছরে আপনার আসলে একটা রেস্ট দরকার। আপনি এখানে আছেন, প্রধানমন্ত্রী হিসেবে আছেন, আমরা পথের জঞ্জালগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি, আবার আপনি গিয়ে প্রধানমন্ত্রীর রূপে ক্ষমতা আরোহণ করবেন। এইভাবে আওয়ামী লীগের যারা অতি চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ, তারা সাবেক প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলার পরে বা দেখা করার পরে এই ধরনের অভিব্যক্তি ব্যক্ত করেছেন যে শেখ হাসিনার যে চিয়ার্স মানে তার যে অনুভূতি, আনন্দের অনুভূতি, এটা অতীতের যে কোনো সময় আসছে বেশি, তার স্বাস্থ্য ভালো হয়ে গেছে, কণ্ঠস্বর ভালো হয়ে গেছে, বুদ্ধিও বেড়ে গেছে। তো এই গেল একটি অংশ। অন্যদিকে ইউনূসের জামানাতে যেই জিনিসগুলো আমরা শুনেছিলাম সেটা এখন আর শোনা যাচ্ছে না। বিচারে ফাঁসি হবে, ফাঁসি হয়েছে, আরও ফাঁসি হবে, তাকে ধরে আনা হবে, নরেন্দ্র মোদীর কোনো ওয়ে নেই শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা ছাড়া, অন্য কোনো কিছু করা ছাড়া। তো সেটা যখন ডক্টর ইউনূসের সরকারের পতন হলো, এখন উল্টো হয়ে গেছে পরিস্থিতি, যে ডক্টর ইউনূসের বিচার কবে হবে, তাকে ফাঁসি হবে, এই শিশু হত্যার জন্য তার বিরুদ্ধে যে মামলা হবে সেই মামলায় তার কি ফাঁসি রায় হবে, 32 নম্বর ভাঙা রায় কি হবে, একটি সরকারকে উচ্ছেদ করার পরিণাম কি হবে, সংবিধান মানে যাকে বলা হয় অবমাননা করা, সংবিধান শুধু অবমাননা না করা, সংবিধান লঙ্ঘন করা, এই কাজগুলো করার ফলে তার কি কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার ফলে কি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছে সংগতির কারণে কেউ আর সুস্থ নেই। তাদের সামনে বড় একটা রাজহাঁসের ডিম আনলে তারা এটাকে টিকটিকি ডিমের মতো দেখে। টিকটিকি ডিম যদি একটা টিকটিকি ডিম তারা দেখে, অবচেতন মনে তারা ওটাকে একটা গোখরা সাপের ডিম মনে করে আতঙ্কে থাকে। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এরপরে নতুন সরকার এলো। নতুন সরকার আসার পরে সবাই যেটা আশা করেছিল যে আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা সমঝোতা হয়েছে বা হবে, দিল্লির সঙ্গে একটা সমঝোতা হয়েছে বা হবে, কিন্তু সেটা হয়নি, এটা বুমেরাঙা হয়ে গেছে। শেখ হাসিনা স্বয়ং বলছেন যে আমাদের সঙ্গে বেইমানি করা হয়েছে, আমরা তাদেরকে ভোট দিয়েছি, আমাদের নেতাকর্মীদের হাতে পায়ে ধরা হয়েছিল, এই জন্য আমরা ভোট দিয়েছি এবং এই ভোট পাওয়ার পর এখন বিএনপি আমাদেরকে ভুলে গেছে, আমরা তাদেরকে ছাড়বো না, কড়াই গুন্ডায় প্রতিশোধ আদায় করব, এ সকল কথাবার্তা হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে শুভেন্দু ক্ষমতা আসার পরে পুরো পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্ত রীতিমতো তোলপাড় চলছে। প্রায় প্রতিদিন পতাকা বৈঠক হচ্ছে বিজেপির সঙ্গে, বিএসএফ এর সঙ্গে, পাল্টা গোলাগুলি হচ্ছে, বেশ কয়েকটা হত্যাকাণ্ড হয়ে গেছে, অনেক জায়গাতে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেইগুলো বিজেপি এবং বিএসএফ তাদের মধ্যে রীতিমতো হাতাহাতির পর্যায়ে ঘটে গেছে। এবং আমাদের বিজিবি বেশ বীরত্বের সঙ্গে ওদেরকে তুইকারি করে কথাবার্তা বলেছে এবং সেইগুলো আবার আমরা সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়ে আমরা বলছি যে সাব্বাস, এরকম বিজেপি দরকার। এরই মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, একেবারে টাইম ডেট ঠিক করে বলে দিয়েছেন যে আগামী 6 মাসের মধ্যে তিনি আসবেন। আর তিনি আসার জন্য ইতিমধ্যে ট্রাভেল পাস চেয়েছেন, অর্থাৎ বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে ট্রাভেল পাস চেয়েছেন বাংলাদেশে আসার জন্য। এই ধরনের খবর প্রচার করা হচ্ছে। এই হলো অ্যাজ এ হোল। এখন এগুলো নিয়ে আমাদের রাজনীতিতে কি হচ্ছে, বাস্তবতা হলো যে যারা প্রতিপক্ষ শিখেছে তারা গালাগাল করছে, আসুন আসুন বা আসো আসো, তোমরা তো এইবার কিছু করতে পারিনি, এইবার আসো, ডলা দিয়ে দেবো, তোমার জন্য জেলখানা প্রস্তুত, তোমার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত, কেউ কেউ বলছে তুমি আসো, তোমাকে মোটামুটি এয়ারপোর্টের মধ্যেই আমরা একটা যাকে বলা হয় ডলা দিয়ে দেবো। ভালো কথা। শেখ হাসিনার পক্ষের যারা লোক তাদের বক্তব্য হলো শেখ হাসিনার অলৌকিক ক্ষমতা রয়েছে, তিনি যখন আসবেন
2 কোটি লোক এয়ারপোর্টে উপস্থিত হবে। এবং তারেক রহমান সাহেব যেভাবে বাংলাদেশে এসেছেন, অথবা শেখ হাসিনা এর আগে যে এসেছেন 1981 সনে, তার চাইতে অন্তত 3 থেকে 4 গুণ লোক বেশি হবে। এই জন্য তারা অনলাইনে প্রচার করছে শেখ হাসিনার দেশে ফেরা 2.0, মানে দ্বিতীয় যে প্রত্যাবর্তন বাংলাদেশে, এটা কবে হবে, কিভাবে হবে, এটা নিয়ে সবাই ব্যাপকভাবে প্রস্তুত। তাদের বক্তব্য হলো শেখ হাসিনা শুধুমাত্র আসবেন, এয়ারপোর্টে পাড়া দেবেন, পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু তার নিয়ন্ত্রণে চলে আসবে, আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে আসবে। এবং একই অবস্থা কিন্তু তারেক রহমান সাহেবের ক্ষেত্রেও ঘটেছিল। তারেক রহমান সাহেব দেশে কিছুতেই আসছিলেন না। আমাদের মতো কিছু অর্বাচীন বালক আমরা বলার চেষ্টা করেছিলাম, তারেক রহমান সাহেব যদি আসেন যমুনার জল বন্ধ হয়ে যাবে, যমুনার ঢেউ বন্ধ হয়ে যাবে, কেউ যমুনার দিকে যাবে না। তারেক রহমান সাহেব যেখানে যান সেখানে মেলা মিলবে, তিনি 300 ফিটে গেলে মেলা মিলবে, তার বাসায় মেলা মিলবে, তার অফিসে মেলা মিলবে। এবং ঘটনা তাই ঘটেছে। তিনি সেখানে এসে বীর দর্প বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং তার সেই প্ল্যানের পিছনে সবাই ছুটেছে। আর সেই দিন থেকে, যেদিন তারেক রহমান সাহেব বাংলাদেশে পা দিয়েছেন, সেখানে সেনাপ্রধানের যেটা কর্তৃত্ব ছিল, এনসিপির যেটা কর্তৃত্ব ছিল, জামাত কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্তৃত্ব ছিল, সব শূন্য হয়ে গেছে। সূর্যের যে মহাকর্ষণ শক্তি, সেই মহাকর্ষণ শক্তির কাছে যেভাবে সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহ নক্ষত্রগুলো সব ভিক্ষুকের মতো ঘুরতে থাকে, এবং তাদের কোনো শক্তি, সূর্যের চারিদিকে ঘোরা ছাড়া তাদের অন্য কোনো শক্তি নাই, তদ্রূপ তারেক রহমান সাহেব যেই মুহূর্তে আসছেন বাংলাদেশে, তাকে কেন্দ্র করে বাকি যে শক্তির বলয়গুলো, তিনি নক্ষত্র রূপে তার আপন বলয়ে ঘুরেছেন। আর তাকে কেন্দ্র করে তিনি এই নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত তাকে কেন্দ্র করে সবকিছু করেছে। তিনি প্রধানমন্ত্রী, যেদিন থেকে আসছেন সেই দিন থেকে প্রধানমন্ত্রী। তো এই যে তারেক রহমান সাহেবের যে উত্থান, বা তাকে কেন্দ্র করে বাংলাদেশে যা কিছু ঘটেছে, এটাকে অ্যাজ এ প্রিয়াম্বল হিসেবে, কিংবা এটা সংবিধানের ভাষা প্রিয়াম্বল, কিংবা ধরুন এটাকে একটা প্রাইমা ফেসি হিসেবে, এটিকে একটি উদাহরণ হিসেবে, কিংবা এটিকে একটি ফেলাছি, আপনি ভুল যদি ধরেন ফেলাছি, এই হিসেবেই আওয়ামী লীগের যারা লোকজন তারা বলার চেষ্টা করছেন যে কোথায় তারেক রহমান আর কোথায় শেখ হাসিনা। তার যে ক্ষমতা, তার যে কানেক্টিভিটি, তার যে প্রাজ্ঞতা, তার যে সাহস, তার যে শক্তি, এবং তার পেছনে যে সকল দেশি বিদেশি শক্তি রয়েছে, সেই দেশি বিদেশি শক্তির উপর ভর করে তিনি খালি এয়ারপোর্টে নামতে হবে না, দিল্লি থেকে যেদিন প্লেনে উড়বে এবং ওই প্লেনে তিনি দিল্লি থেকে রওনা করেছেন, সঙ্গে সঙ্গে সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়বে। সেই ছবি লাইভ টেলিকাস্ট করবে আল জাজিরা, লাইভ টেলিকাস্ট করবে সিএনএন, লাইভ টেলিকাস্ট করবে ডয়েচ ভ্যালে, থেকে শুরু করে যত বিখ্যাত ইন্টারনেট প্রোটোকল রয়েছে, যত বিখ্যাত গণমাধ্যম রয়েছে, যত স্যাটেলাইট কোম্পানিগুলো রয়েছে, তারা ওই শেখ হাসিনা যেদিন দমদম, কলকাতার দমদম থেকে বা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, দিল্লি থেকে তিনি, বা দিল্লির যে কোনো সামরিক ঘাঁটি থেকে যে প্লেনে করে তিনি আসবেন, ওটা যখন লাইভ টেলিকাস্ট হবে, এই আসছে, এই 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে সে এই পর্যায়ে পড়ছে, এখন তার এত ডিগ্রি অক্ষাংশে আছে, এত ডিগ্রি দ্রাঘিমাংশে আসছে, এই মুহূর্তে যে কলকাতায় যেভাবে লাফিয়ে লাফিয়ে বলে না, ময়ূক যারা আছে, ময়ূক রঞ্জন, তারা যেভাবে লাফিয়ে লাফিয়ে বলে এক্ষুনি শেখ হাসিনার প্লেন, এই যে চাকা বের করলো, এই যে শেখ হাসিনা, দেখুন দেখুন দেখুন, আর শেখ হাসিনা এখন এই যে তার যে প্লেন বা হেলিকপ্টারের এই জানালা দিয়ে তাকিয়েছে, ওই যে দেখুন দেখা যাচ্ছে সে বাংলাদেশের তাকিয়ে হাসছেন বা তিনি কাঁদছেন, তিনি মোনাজাত করছেন প্লেনের মধ্যে। এখন তিনি বাংলাদেশের নামার আগে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, রাত হলে দিন হলে তিনি এখন শুকরানা নামাজ পড়ছেন, এশিকের নামাজ পড়ছেন।
এইগুলো শোনার সঙ্গে সঙ্গে কত মানুষের যে ডায়রিয়া হবে, ব্রঙ্কাইটিস হবে, নিউমোনিয়া হবে, কত মানুষ যে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হবে, ঢাকার হাসপাতালগুলো ভরে যাবে, কল্পনাই করা যাবে না। এটা আওয়ামী লীগের লোকজন মনে করছে যে শেখ হাসিনার ওইরকম একটা ভাবমূর্তি হয়ে যাবে। এই হল একটা। 2 নম্বর হলো যে ধরুন নিয়মতান্ত্রিকভাবে এরকম কিছু হলো না, শেখ হাসিনা আসছেন, তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হলো, তাকে সেখান থেকে সামরিক বাহিনী ক্যান্টনমেন্টে নিল, ক্যান্টনমেন্ট থেকে সেনা প্রহরায় তাকে কেন্দ্রীয় কারাগারে নেওয়া হলো। এর কারণ হলো ইচ্ছে করলেই তাকে আপনি ডিম মারতে পারবেন না দীপুমণির মতো, ইচ্ছে করলেই আপনি তাকে নিয়ে ওই যে 11 সময় যেভাবে টানা হেঁচড়া করেছেন কিচ্ছু করতে পারবেন না। এখন তার উপর যে ফোকাস, তার যে ইন্টারন্যাশনাল যে প্রেশার গ্রুপ তার সঙ্গে আছে, এবং ভারতের মতো রাষ্ট্র তাকে যেভাবে প্রোটেকশন দিচ্ছে, আপনি তার পশমের ধারে কাছে যেতে পারবেন না। তাকে শাস্তি দিতে হলো প্রোটোকল অনুযায়ী, শাস্তি দিতে হলো আইন অনুযায়ী তাকে দিতে হবে, এবং এটা শেখ হাসিনা চাচ্ছে। এখন সেই যে শেখ হাসিনা যদি সেটা চায়, তাহলে সেভাবে যদি তিনি দেশে আসেন, জেলখানাতে যান, এটা সামাল দেওয়ার ক্ষমতা কি সরকারের আছে, বাংলাদেশের আছে? এই গেল দ্বিতীয় যে বিষয়। সরকারের যারা লোকজন তারাও বলার চেষ্টা করছে যে যেখানে আইভি একের পর এক জামিন হচ্ছে, তারপরে তাকে ছাড়ছে না, সরকার কি দুর্বল নাকি? সরকার আগের যে কোনো সময় সে শক্তিশালী, কাজে কিসের শেখ হাসিনা আসুক না, এবার আমরা দেখিয়ে দেব। তো এই যে শেখ হাসিনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে, তারা রীতিমতো একেবারে সবচেয়ে তাদের যে উৎসব মুখর যে সময়টি, সেই সময়টিতে তারা যেভাবে উদ্বেলিত করে, কারো বিয়ে, কারো মুসলমানি, কারো আকিকা, মানে হোয়াট এভার মেবি, কারো ঈদ, এরকম ভাবে যে যেভাবে যার জীবনের শ্রেষ্ঠতম আনন্দময় সময় তারা কাটায়। এখন এই যে শেখ হাসিনা আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রায় 6 কোটি মানুষ এভাবে একটা স্বপ্নের সাগরে ভাসছে। যারা দুর্বল লোক, দুর্বল চিত্তের লোক, আওয়ামী লীগের হোক কিংবা আওয়ামী লীগের বাইরের হোক, তারা কাঁপছে, থলথল করে কাঁপছে, এবং কাঁপানোর লোকের সংখ্যা বেশি। আমাদের দেশের সাহসী লোক খুব অল্প, বেশিরভাগ মানুষের ভীরু। এদের যে কোনো একটা সমস্যা হলে নাভির গোড়ায় চিন 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 করে। এদের অনেকের অন্ডকোষ পেটের মধ্যে চলে যায়। এদের অনেকের 1 মাসের কোষ্ঠকাঠিন্য মুহূর্তের মধ্যে ডায়রিয়া হয়ে যায়। এদের হার্ট অ্যাটাক হয়। এরা অনেক সময় ফেল ফেল করে তাকিয়ে থাকে ভয়ে পড়ে, মুখ রক্তশূন্য হয়ে যায়, এবং এরা কানে শোনে না। এমন বিপদ আসে, সেই বিপদের সময় তারা কানেও শোনে না। এদের সংখ্যা সব দলে বেশি। এই লোকগুলো ভয় পাচ্ছে। সেখানে যদি আসে, তাহলে আমাদেরকে কি মরিচ ডলা দেবে, নাকি ওই যে পাঠাপুতের মধ্যে ফেলে যেভাবে বাটে ওইভাবে আমাদের বাটবে, নাকি হামান দিস্তের মধ্যে ফেলে পান যেভাবে ছ্যাঁচে ওইভাবে কি আমাদের ছ্যাঁচবে? মানে নিজেরা নিজেদের যে কর্মকাণ্ড হয়তো আমরা জানি না, কেউ জানি না, কিন্তু সে তো জানে। জি আল্লাহ, আমি হয়তো গণভবনের এই একটা হাঁস নিয়েছি, হে আল্লাহ, আমি তো ওই যে গ্রামের অমুক এক আওয়ামী লীগ নেতার সেই গরু চুরি করেছি, হায় আল্লাহ, আমি তো ওই আওয়ামী লীগ নেতার বাসায় ওই গ্রিল ভেঙেছি। এরকম যে যার মতো করে যারা এই গত 2 বছরে যা কিছু করেছে, বা কেউ হয়তো বলতে পারে, হায় আল্লাহ, আমি তো কিছুই করিনি, কিন্তু আমি মনে মতো শেখ হাসিনাকে গালাগালি করেছি, তুমি তো সাক্ষী, এখন আমার কি হবে? এইভাবে যে যার মতো করে জাহান্নাম বানিয়ে থল 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 করে একটা গ্রুপ কাঁপছে। তো এই যে আনন্দ এবং হাসি এবং কান্না, এই কান্নার মধ্যেই সময় চলে যাচ্ছে নিরন্তর গতিতে। আর সে সময় আমাদেরকে কোন কালে ঠেকাবে, কোন পরিণতিতে ঠেকাবে, সেটা আসমানের মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।